আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর যে নমুনা 2 নম্বর সৃজনশীলটা আছে এটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কি বলছে দেখো তো। সপ্তম শ্রেণীর ছাত্র হৃদয় ছোটবেলা থেকেই সুরেলা কণ্ঠে গান গায়। মা লক্ষ্য করলেন ইদানিং তার গলার স্বর মোটা হয়ে গেছে, সে দ্রুত লম্বা হচ্ছে। তাছাড়াও সে অল্পতেই মেজাজ খাটায়, মানে অনেক বেশি রেগে যায়, মেজাজ হারায়। তার মা পরিচিত একজন চিকিৎসকের কাছে গেলে তিনি বললেন এ সময় ছেলে এবং মেয়ে উভয় শিশুদের মধ্যেই স্বাভাবিক নিয়মে শারীরিক পরিবর্তন ঘটে এবং ছেলে মেয়ে ভেদে এই পরিবর্তনের মধ্যে ভিন্নতা রয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারতেছো, সপ্তম শ্রেণী যেহেতু বলে দিছে, এই সময়টা আমরা কি দেখতে পাই? কৈশোরকাল এবং যৌবনকালের যে সন্ধিক্ষণটা, এটাকে আমরা কি বলি? বয়স সন্ধিকাল। ওই বয়স সন্ধিকালের পর্যায়টা দিয়ে যাচ্ছে হচ্ছে এই হৃদয় ছেলেটা। তাহলে এই যে কিশোরটা, সে ছোটবেলা সুরেলা কণ্ঠে গান গাইতো, কারণ আমরা জানি বাচ্চাদের ক্ষেত্রে তোমার ভয়েস টোন একরকম থাকে। পরে যখন ওদের বয়স সন্ধিকাল শুরু হয়, ওদের গলার স্বর মোটা হয়ে যায়। মানে ছেলেদের ক্ষেত্রে আমরা এই পরিবর্তনটা দেখতে পাই। গলার স্বর মোটা হয়ে গেলে তখন হচ্ছে তোমার আওয়াজটা একটু ভারী হয়ে যায়, সেক্ষেত্রে সুরেলা গান তো গাওয়া সম্ভব না, এবং দ্রুত লম্বা হচ্ছে। এই যে সিমটমগুলা, স্বর মোটা হয়ে যাওয়া, দ্রুত লম্বা হয়ে যাওয়া এবং মানসিক চেঞ্জেসও কিন্তু আমরা এই বয়স সন্ধিকালে দেখতে পাই। তাহলে শারীরিক মানসিক পরিবর্তন সাধিত হচ্ছে এই সপ্তম শ্রেণীর যে হৃদয় কিশোরটার কথা বলছে। তাহলে আমরা বুঝতে পারলাম বয়স সন্ধিকাল। এবং ডাক্তার কি বলল যে ছেলে আর মেয়ে ভেদে এই পরিবর্তনটা ভিন্ন ভিন্ন হয়। মেয়েদের ক্ষেত্রে তো আমরা গলার স্বর পরিবর্তন হইতে দেখি না, মানে গলার স্বর মোটা হইতে দেখি না। সেক্ষেত্রে লম্বা উভয় ক্ষেত্রেই, মেয়েরাও লম্বা হয়, ছেলেরাও লম্বা হয়। এরকম কিছু কিছু পরিবর্তন শুধু মেয়েদের জন্য হয়, আবার কিছু কিছু শুধু ছেলেদের জন্য, আবার কিছু কিছু তোমার বোথ। তাহলে এই জায়গাটায় আমরা উদ্দীপকটা বুঝতে পারার পরে চলো সামনের দিকে যাই। কি বলছে প্রশ্নটায়? প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে? প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে যেই কাজগুলো তোমার মস্তিষ্ক দ্বারা সম্পন্ন না হয়ে সুষুম্না কাণ্ড দ্বারা সম্পন্ন হয়, এটাকে আমরা বলবো হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। সুষুম্না কাণ্ড কি জিনিস এটা যদি আমি বলতে চাই, আমাদের মস্তিষ্কের পেছন থেকে দেখো, মস্তিষ্কের এই জায়গা থেকে কতগুলো স্নায়ু বের হয়, যেগুলো ওই যে আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে যায়। মেরুদণ্ডের ছোট ছোট 33টা হাড় থাকে, আমরা জানি। এই যে একটা হাড়, এই যে আরেকটা হাড়, আরেকটা হাড়, আরেকটা হাড়, এরকমভাবে 33টা হাড় লম্বালম্বিভাবে সাজিয়ে আমাদের মেরুদণ্ডের পুরো স্ট্রাকচারটা। ওই জায়গায় ফোরামেন থাকে, ওই ফোরামেনগুলোর ভিতর দিয়ে তোমার এই যে স্নায়ুগুলো এভাবে লম্বা হয়ে চলে যায়। তাহলে এই যে সুষুম্না কাণ্ডটা, এইটা দ্বারা আমাদের যে কাজটা সম্পন্ন হবে, দেখো এই জায়গায় যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দ্বারা, মানে এটা মস্তিষ্ক পর্যন্তও যাওয়া লাগে না, মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই কাজগুলোর উদাহরণ দিলে তুমি খুব ভালো মতো বুঝতে পারবা। ধরো তোমার পায়ে মশা কামড় দিল, তুমি টিভি দেখতেছো, তোমার কিন্তু মশাটার দিকে তাকানোও লাগে না, তোমার হাত গিয়ে অটোমেটিক মশাটাকে থাপ্পড় দিয়ে দেয়, তাই না? অথবা তুমি মনে করো সেলাই করতেছো, তোমার হাতে সূচ বিঁধে গেল, তুমি তাড়াতাড়ি করে হাতটা ছিটকায় সরায় ফেলাবা না? এই যে এরকম ফাস্ট রিয়াকশনগুলা, এগুলো কিন্তু আমরা প্রতিবর্তী ক্রিয়ার ক্ষেত্রে দেখতে পাই। তাহলে প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে ওইসব ক্রিয়া যেগুলো তাৎক্ষণিকভাবে আকস্মিক প্রতিক্রিয়া তৈরি করে, যেখানে সিদ্ধান্তগুলা আমাদের মস্তিষ্ক থেকে আসে না, সুষুম্না কাণ্ড থেকে আসে। এরপরে খ নাম্বারটা দেখো কি বলছে। এইডসকে ঘাতক ব্যাধি বলা হয় কেন? এই যে ঘাতক ব্যাধি, ঘাতক ব্যাধি বলতে যেটা হইলে তোমার মৃত্যু একদম অনিবার্য, আমরা এটা থেকে মানে রেহাই পাইতে পারবো না। এইডস হয় হচ্ছে মেইনলি তোমার HIV ভাইরাসের কারণে। এইডস হয় হচ্ছে তোমার HIV ভাইরাসের কারণে। এই HIV ভাইরাসটা তোমার লিকুইড পদার্থের মাধ্যমে বেশি চলাচল করতে পারে। ধরো তোমার লালার মাধ্যমে, রক্তের মাধ্যমে, টিস্যু স্থানান্তরের মাধ্যমে, বীর্যের মাধ্যমে, এগুলো দিয়ে হচ্ছে খুব তাড়াতাড়ি তোমার এক জায়গার থেকে মানে আরেকজনের বডিতে চলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা মানে আক্রান্ত হইতে বেশি দেখি। এটা কোনো ছোঁয়াচে রোগ না, কিন্তু এই যে তরল পদার্থ যখন আদান প্রদান হবে তখন এই রোগটা বেশি ছড়াচ্ছে। এইডসকে ঘাতক ব্যাধি বলার কারণ হচ্ছে এটার কোনো প্রতিষেধক বা চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। আর এই ভাইরাসটা কি করে জানো? এটা গিয়ে আমাদের শ্বেত রক্তকণিকাকে আক্রমণ করে। শ্বেত রক্তকণিকা কি করতেছে? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে বা অ্যান্টিবডিটা তৈরি করতেছে কোনো কিছুর বিরুদ্ধে। তাহলে যখন শ্বেত রক্তকণিকাকে ধ্বংস করে ফেলবে তখন কি হবে? আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা কাজ করবে না। অন্য কোনো জীবাণু যখন তোমার বডিতে আসতেছে, ধরো তোমার দেহে যক্ষার জীবাণু প্রবেশ করলো, সেক্ষেত্রে তুমি জানো যে যক্ষার জন্য আমাদের কোন ওষুধ গ্রহণ করা লাগবে বা কি করা লাগবে, তুমি ওই কাজগুলো করতেছো, কিন্তু তবুও দেখবা যে তোমার যক্ষা ভালো হচ্ছে না। যক্ষা থাকতে থাকতে তোমার আরও কোনো রোগ বাসা বাঁধলো, ধরো জ্বর তোমার আসলো, আমরা জানি জ্বর হইলে কি করা লাগে, কিন্তু তুমি ওই কাজগুলো করলেও দেখবা যে ওই রোগগুলো তোমার দেহ থেকে যাচ্ছে না, বা তোমার দেহের যে ইমিউন সিস্টেমটা ওইটার বিরুদ্ধে কাজ করতে পারতেছে না।
এখন এরকম করে আস্তে আস্তে যখন অনেকগুলো রোগ বাসা বাঁধতে থাকবে, তখন আমরা দেখতে পাই যে মানে আলটিমেটলি রোগীটা হচ্ছে তোমার মৃত্যুর মুখে চলে যায়। তাহলে এইডসকে ঘাতক ব্যাধি বলার কারণ হচ্ছে ওর কোনো চিকিৎসা আমাদের জানা নেই, এবং এই ভাইরাসটা যদি একবার আক্রমণ করে অন্যান্য জীবাণুগুলা তখন এসে হচ্ছে বাসা বাঁধতে থাকে, এবং শ্বেত রক্তকণিকাকে যেহেতু অ্যাটাক করতেছে, শ্বেত রক্তকণিকা আমাদের ওই ভাইরাসগুলোকে মেরে ফেলার কাজ করতে পারতেছে না, এই জন্য এইডসকে ঘাতক ব্যাধি বলা হয়। এবং এই রোগটা একবার হইলে আর কোনো রেহাই নেই, মানে মৃত্যু অনিবার্য। এরপরে আসো গ নাম্বার প্রশ্নটা কি বলছে, হৃদয় যে সবসময় যে সময়কালটা অতিক্রম করছে তা শনাক্ত করে ব্যাখ্যা করতে বলছে। তাহলে হৃদয় যে সময়কালটা অতিক্রম করতেছে ওইটা হচ্ছে আমাদের বয়স সন্ধিকাল, আমরা পরেই বুঝতে পারছি। এটা শনাক্ত যে আমরা করতে পারলাম এটাই হচ্ছে 1 নাম্বার। এরপরে ওর ব্যাখ্যা করা লাগবে। বয়স সন্ধিকাল যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের কৈশোর ও তারুণ্যের সন্ধিকাল। দেখো, কৈশোর মানে কিশোরকাল, এবং তরুণ যে বয়সটা ওই জায়গার সন্ধিকাল, বয়স সন্ধিকাল। কাল বলতে আমরা সময় বুঝতেছি, আর সন্ধি বলতে সংযোগ বা মিলনের যে স্থানটা। তাহলে এই বয়সটা কি করতেছে, তোমার সন্ধি তৈরি করতেছে কার সাথে, কৈশোরের বয়সটা এবং তারুণ্যের বয়সের ভিতরে সন্ধি তৈরি করতেছে। এটাই হচ্ছে বয়স সন্ধিকাল। এই সময় ছেলে মেয়ের দৈহিক এবং মানসিক পরিবর্তন দেখা যায়, এবং যৌন বৈশিষ্ট্যগুলোর বিকাশ ঘটে। মানে কোনো একটা জীব প্রজননের জন্য পরিপক্ক হয় এই সময়টাতে। সেক্ষেত্রে আমরা কি জানি, সকল জীবই চায় পৃথিবীতে তার অনুরূপ আরেকটা জীব রেখে যেতে। সেক্ষেত্রে এই যে মানুষ, একটা ছোট শিশু, আজকে শিশু কালকের ভবিষ্যৎ, সেক্ষেত্রে এই শিশুটা পরবর্তীতে তার জীবনযাপন যখন করতে থাকবে, তার এই যে জৈবিক কার্যাবলীগুলো সম্পন্ন করার জন্য তার কি হওয়া লাগবে, যৌন বৈশিষ্ট্য সম্পন্ন হওয়া লাগবে এবং মানে পরিপক্ক হওয়া লাগবে। সেক্ষেত্রে বয়স সন্ধিকালের পরে মানে কিছু বছর পরে আমরা এই পরিপক্কতাটা দেখতে পাই। এই সময় শারীরিক আর মানসিক পরিবর্তন কিন্তু দেখা দেয়। সেক্ষেত্রে ছোট একটা শিশু মানে যেরকমভাবে মানসিক কল্পনা করতে পারতো, পরবর্তীতে কিন্তু ওই কল্পনাগুলো চেঞ্জ হয়ে যায়। ওরা কি হয়, মানুষের মানে আকর্ষণ পাওয়ার চেষ্টা করে, মানে আমার সাথে যাতে আমাকে একটু প্রায়োরিটি যাতে দেয়, আমার সাথে একটু কথা বলে, মানে আমাকে কিছু একটা মানে প্রাধান্য পাওয়ার মতো একটা মানসিকতা গড়ে ওঠে, যে আমাকে যাতে এরকম প্রাধান্য দেয়, এরকম একটা মানসিকতা তৈরি হয়। তাদের প্রজনন অঙ্গগুলো বৃদ্ধি পায় এবং বিকাশ ঘটতে শুরু করে। এই যে প্রজনন তন্ত্র যখন বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেক্ষেত্রে সে প্রজননের জন্য পরিপক্ক হবে এবং বংশবৃদ্ধির জন্য মানে তৈরি হবে বলতে পারতেছি। হরমোন এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরমোন কি, হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ। হরমোন হচ্ছে এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা খুবই অল্প পরিমাণে নিঃসৃত হয়, কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটাইতে পারে। এখন প্রজননের জন্য কতগুলো হরমোন কাজ করে, আবার বয়ঃসন্ধিকালের এই পরিবর্তনগুলো ঘটানোর জন্য কতগুলো হরমোন কাজ করে। এই হরমোনগুলা আমাদের দৈহিক এবং মানসিক পরিবর্তনে কিন্তু ঘটাইতে পারে। হরমোন যেখান থেকে উৎপন্ন হয় ওখানের কাজ কিন্তু কখনো সম্পন্ন করে না, উৎপত্তি স্থল থেকে প্রবাহিত হয়ে দূরবর্তী স্থানের কার্য সম্পন্ন করতেছে। আর হরমোন নিঃসৃত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। দেখো, অন্তঃক্ষরা, অন্ত মানে অভ্যন্তরীণ, ওখান থেকে ক্ষরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত এক ধরনের রস, যেটা উৎপত্তি স্থল থেকে প্রবাহিত হয়ে দূরবর্তী স্থানের কার্য সম্পাদন করে। এরকম যে গ্রন্থিগুলা, ওগুলা আমরা মানে হরমোন তৈরির জন্য দায়ী বলতে পারতেছি, মানে অন্তঃক্ষরা গ্রন্থিগুলা। এখন এই যে দেখো পরিবর্তনগুলা, প্রধান পরিবর্তনের মধ্যে কি রয়েছে, ছেলেদের ক্ষেত্রে আমরা দেখতে পাই ওদের দ্রুত উচ্চতা বাড়ে, ওজন বৃদ্ধি পায়, গোঁফ এবং দাড়ি গজায়, ওদের দাড়ি গোঁফ গজাইতে থাকে, গলার স্বর পরিবর্তন হয়ে যায়। ছোটবেলা যেরকম গলার টিউন থাকে, পরবর্তীতে ওইটা কি আরেকটু মোটা হয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে গলার স্বর পরিবর্তন আমরা দেখতে পাই। ওদের কাঁধ আরো বেশি চওড়া হয়ে যায়, মানে ওই যে উচ্চতা বাড়ে, কাঁধ চওড়া হয়। এই যে শারীরিক পরিবর্তনগুলা, এগুলো আমরা ছেলেদের ক্ষেত্রে দেখতে পাই। এই পরিবর্তনের পিছনে অবশ্যই হরমোনের ভূমিকা আছে। এবং মানসিক পরিবর্তনগুলো তো আমি বললামই, সেক্ষেত্রে ওরা কি হয়, কারণ মানুষের প্রাধান্য পাইতে চায় বা মানে ফোকাসে যাইতে চায় আর কি। সেক্ষেত্রে মানে এরকম মানসিক পরিবর্তন। আবার এই যে উদ্দীপকে বলে দিছিল যে হৃদয়ের কি হচ্ছিল, মেজাজ খিটখিটে বা মেজাজ হারাচ্ছিল। তার মানে এই যে মানসিক পরিবর্তন এবং শারীরিক পরিবর্তন সব মিলাই হচ্ছে আমাদের বয়ঃসন্ধিকালের যে পরিবর্তনটা। তাহলে উদ্দীপকের এই যে হৃদয়, তার এই পরিবর্তনগুলা আমরা কি বুঝতে পারলাম, সে হচ্ছে বয়ঃসন্ধিকালটা অতিক্রম করতেছে। অবশ্যই এই জিনিসগুলা লজ্জার কিছু না, তুমি তোমার বড় ভাই বোন বা মা বাবার সাথে এই জিনিসগুলো শেয়ার করতে পারো। সেক্ষেত্রে তারা তোমাকে যে সাজেশনগুলো দেবে, এই সময় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবা। তোমার এই পরিবর্তনগুলোকে ভয় না পেয়ে এটাকে মানে একটা ভালো, তুমি আরেকটা জীবনে, তোমার জীবনে আরেকটা নতুন ধাপে, নতুন একটা অধ্যায়ে পদার্পণ করতেছো, এরকম চিন্তা করে মানে হাসি খুশি থাকতে হবে। সামাজিক যে যোগাযোগটা,
সামাজিক যোগাযোগ বলতে হচ্ছে সামাজিক যে সম্পর্কটা তোমার নেইবার্সদের সাথে, তোমার রিলেটিভসদের সাথে, বিশেষ করে পরিবারের সাথে, ফ্যামিলি মেম্বার্সদের সাথে সুন্দর একটা সুসম্পর্ক বজায় রাখলে দেখবা যে এই সময় পরিবর্তনটা এত বেশি মানে মানে তোমার হচ্ছে মানে ভীতিকর হবে না। সেক্ষেত্রে এই পরিবর্তন সবার জীবনেই আসে। তুমি যে মানে হায় হায় আমার এই পরিবর্তনগুলো আমার কি হয়ে গেল এরকম ভাবার কোনো দরকার নেই। এই পরিবর্তন প্রতিটা জীবের দেহে বা মানুষের ক্ষেত্রে, প্রতিটা মানুষের ক্ষেত্রেই এই চেঞ্জেসটা হচ্ছে। তার সেক্ষেত্রে তুমি এই পরিবর্তনের মাধ্যমে আরেকটা নতুন অধ্যায়ে সূচনা পাচ্ছ, বা তুমি যে মানে প্রজননের জন্য বা তোমার একটা মানে পারফেক্ট মানুষ হিসেবে তুমি এক ধাপ কিন্তু আগায় যাচ্ছ। সেক্ষেত্রে এই যে সময়টা বয়ঃসন্ধিকালে ভয় পাওয়ার কিছু নেই। বাবা মায়ের সাথে এই জিনিসটা শেয়ার করবো, অথবা বড় ভাই বোন থাকলে ওরা তোমাকে বুঝায় বলে দিবে। তাহলে চলো আমরা ঘ নাম্বারে যাই। উদ্দীপকে চিকিৎসক যে ভিন্নতার কথা বলেছেন তা বিশ্লেষণ করো। আচ্ছা, ছেলে আর মেয়েদের ক্ষেত্রে এই পরিবর্তনটা ভিন্নতর হয়, এইটা পরিবর্তনটা ভিন্ন যে এটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে অবশ্যই ভিন্নতর কি জন্য? কারণ ছেলেদের ক্ষেত্রে যে চেঞ্জেসগুলো হয় মেয়েদের ক্ষেত্রে তো সেই চেঞ্জেসগুলো হয় না, কিছু কিছু পরিবর্তনও দেখা যায়। তাহলে চলো আমরা দেখি উদ্দীপকের চিকিৎসক যে ভিন্নতার কথা বলেছেন তা হলো বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক পরিবর্তনের ভিন্নতা। মানসিক পরিবর্তন মানে সেমই থাকে, মানে ওরাও মানসিক যে চেঞ্জেসটা ওটা উভয় ক্ষেত্রে সেম, কিন্তু শারীরিক যে চেঞ্জেস এটা হচ্ছে আমাদের ভিন্ন। কীরকম হয় দেখো তো, ছেলে ও মেয়েদের দৈহিক মানসিক যৌন বৈশিষ্ট্যগুলোর বিকাশ ঘটে, তবে ছেলে মেয়েদের পরিবর্তনের এই যে ভিন্নতাগুলো সেক্ষেত্রে এখানে হরমোনও তোমার ভিন্ন ভিন্ন থাকে। কতগুলো ফিমেল হরমোন থাকে যেগুলো মেয়েদের পরিবর্তন ঘটায়, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো হচ্ছে তোমার ফিমেল হরমোন। আবার অ্যান্ড্রোজেন, টেস্টোস্টেরন এগুলো হচ্ছে আমাদের মেল হরমোন যেগুলো ছেলেদের পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে এই হরমোনগুলোর নাম তুমি চাইলে মনে রাখতে পারো। তাহলে চলো এই জায়গাটা আমরা একটু পড়ি কি বলছে। ছেলেদের প্রজনন তন্ত্রের অঙ্গগুলো বৃদ্ধি বিকাশ ঘটতে শুরু করে। হরমোন এসব কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোজেন এই দুইটা হরমোন কোথা থেকে নিঃসৃত হচ্ছে? শুক্রাশয় থেকে। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোজেন হরমোন নিঃসৃত হয়, যেটা শুক্রাণু উৎপাদন করে, দাড়ি গোঁফ গজাইতে সাহায্য করে, গলার স্বর পরিবর্তন করে, যৌন লক্ষণগুলা প্রকাশ করে, ওই যে কাঁধ চওড়া করে, ওজন বৃদ্ধি করে। এই সবগুলা শারীরিক পরিবর্তন কি জন্য হচ্ছে? টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেনের জন্য হচ্ছে। এই দুইটা হচ্ছে তোমার মেল হরমোন, এটা হচ্ছে মনে রাখা লাগবে। মেল হরমোন কোনগুলো, ফিমেল হরমোন কোনগুলো। তাহলে এই যে মেল হরমোনগুলো এগুলা কি? টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেন, ওগুলা ছেলেদের শারীরিক পরিবর্তনের জন্য দায়ী। এরপরে বয়ঃসন্ধিকালে মেয়েদেরও প্রজননতন্ত্রের বৃদ্ধি ও বিকাশ ঘটতে শুরু করে। বয়ঃসন্ধিকালের 1 থেকে 2 বছর পর কোনো একটা মেয়ে প্রজননের জন্য মানে ম্যাচিওর হয়ে যায় বলতে পারি। তাহলে প্রজননতন্ত্রের এই যে পরিপক্কতাটা বা এই যে পরিপূর্ণতা, এটার জন্যও কিছু হরমোন কাজ করে। এখানে চলো আমরা মেয়েদের ক্ষেত্রে পড়ি। এই জায়গাটায় কি বলছে দেখো, প্রজননতন্ত্রের বেশ কিছু হরমোন এসব কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হরমোনগুলো কি কি? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। দেখো, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এই দুইটা হচ্ছে ফিমেল হরমোন। এই দুইটা মনে রাখা লাগবে, মাঝে মাঝে এমসিকিউতেও জিজ্ঞেস করে যে কোনগুলো মেল হরমোন কোনগুলো ফিমেল হরমোন। এই হরমোনগুলো কি করতেছে? নারী সুলভ যে লক্ষণগুলো সৃষ্টি করতেছে। ঋতুচক্র নিয়ন্ত্রণ। ঋতুচক্র হচ্ছে আমাদের মাসিক যে সাইকেলটা, প্রতি মাস পর পর যে সাইকেলটা সম্পন্ন হচ্ছে ওই মাসিক চক্রটা, এবং গর্ভাবস্থায় জরায়ু, ভ্রূণ এবং অমরা ইত্যাদির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। গর্ভাবস্থায় মানে যদি তুমি হচ্ছে মানে গর্ভধারণ করে মানে তোমার পরিপক্ক হওয়ার পরে তখন কি হবে? জরায়ু কি জিনিস? জরায়ু হচ্ছে যেই থলিটার ভিতরে বা যেই অংশটার ভিতরে তোমার ভ্রূণ বৃদ্ধিপ্রাপ্ত হবে। ভ্রূণটা কি? নিষেকের ফলে সৃষ্ট যে প্রথম কোষটা, যেটাকে জাইগোট থেকে আমরা বলতে পারি, জাইগোট থেকে ভ্রূণ গঠিত হয়। জাইগোট কি জিনিস? নিষেকের ফলে সৃষ্ট প্রথম একটা কোষ, এটা হচ্ছে জাইগোট। এখন জাইগোট হচ্ছে একটা মাত্র কোষ যেখানে পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট মিলনের পরে তৈরি হচ্ছিল। জাইগোট বিভাজনের মাধ্যমে তোমার ভ্রূণ তৈরি হয়। প্রতিটা জীব একটা নির্দিষ্ট কোষ থেকে জীবন শুরু করছিল। তুমি আর আমিও কিন্তু একটা কোষ থেকে জীবন শুরু করছি। একটা বিশাল বড় বট গাছও কিন্তু একটা কোষ থেকে জীবন শুরু করছে। একটা বিশাল বড় নীল তিমি ও কিন্তু একটা কোষ থেকে জীবন শুরু করছে। ওই যে একটা কোষ, ওইটা হচ্ছে জাইগোট। জাইগোট বিভাজিত হয়ে পরবর্তীতে ভ্রূণ হইল। আর অমরা কি জিনিস? ভ্রূণ এবং জরায়ুকে একসাথে অ্যাটাচ করার কাজ করে হচ্ছে এই অমরাটা। তখন ভ্রূণ তো অনেক ছোট থাকে, ভ্রূণের ফুসফুস কাজ করে না, ওর তারপরে তোমার রেচনতন্ত্র কাজ করে না। তখন এই যে মা যখন পুষ্টিকর খাবার খায় ওই পুষ্টিগুলা শিশুর দেহেও, ভ্রূণের দেহেও দেওয়া লাগবে। ভ্রূণে যখন বিপাকের ফলে বর্জ্য তৈরি হয় ওই বর্জ্যগুলো বের করে দেওয়া লাগবে। এই যে সংযোগ স্থাপন করার কাজটা করতেছে এই অমরাটা। কার সাথে কার সংযোগ করতেছে?
ভ্রূণ সাথে জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণের সাথে ওই জরায়ুর প্রাচীরের সংযোগ স্থাপন করতেছে। এই যে কাজগুলো সম্পন্ন করতেছে এবং ডিম্বাণু উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এছাড়াও মেয়েদের দৈহিক পরিবর্তন লক্ষ্য করা যায়, দেহ ত্বক কোমল হয়ে যায়, মানে মেয়েদের ক্ষেত্রে দেহ ত্বক হচ্ছে অনেক কোমল হয়ে যায়, চেহারায় কমনীয়তা বৃদ্ধি পায় এবং ঋতুস্রাব বা মাসিক সম্পন্ন হয়। সেক্ষেত্রে এই চেঞ্জেসগুলো কিন্তু আমরা ছেলেদের ক্ষেত্রে দেখতে পাই না। মেয়েদের এই হরমোনগুলা, এই মেয়েলি যে পরিবর্তনগুলো এগুলোর জন্য দায়ী। মেয়েদের নির্দিষ্ট সময় পরপর রক্তস্রাব হয়, এটাই হচ্ছে তোমার মাসিক চক্র। এই যে মাসিক যে কথাটা বলছে এটা হচ্ছে তোমার রক্তস্রাব, প্রতি মাস পরপর হচ্ছে রক্তের স্রাব হচ্ছে, এটাই হচ্ছে ঋতুস্রাবও বলা হয়। বয়ঃসন্ধিকালের 1 থেকে 2 বছর পর মেয়েরা প্রজনন ক্ষমতা লাভ করে। তাহলে দেখো এই হরমোনগুলা মেয়েদের পরিবর্তনের জন্য কাজ করতেছে। কখন কাজ করতেছে? বয়ঃসন্ধিকালে। আর উপরের যে হরমোনগুলা টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেন, ওরা কি কাজ করলো? ছেলেদের পরিবর্তনের জন্য কাজ করতেছে। কখন? বয়ঃসন্ধিক্ষণে। তাহলে এই যে পরিবর্তনটা অবশ্যই ভিন্ন। তাহলে উদ্দীপকের ডাক্তারটা এই কথাই বলছে যে ছেলে আর মেয়ে ভেদে এই যে পরিবর্তনটা এটা কিন্তু আমরা ভিন্ন ভিন্ন দেখতে পাচ্ছি। তাহলে এই দুইটা প্যারা আমরা করে লিখবো। প্রথম প্যারাটায় ছেলেদের পরিবর্তন লিখবো, ওদের হরমোনগুলো লিখবো। পরের প্যারাটায় মেয়েদের পরিবর্তনগুলো এবং ওদের হরমোনগুলোর নাম ঠিক করে লেখা লাগবে, কিন্তু ফিমেল হরমোন আর মেল হরমোন কিন্তু এলোমেলো করে ফেলো না। এই জায়গাটা খেয়াল রেখে এই বর্ণনাগুলো, সহজ বর্ণনা, তুমি তোমার জীবনে এই বর্ণনাগুলো দেখতে পাইতেছো। বায়োলজির কথাবার্তা কিন্তু আমরা আমাদের জীবনের সাথে অনেক বেশি কোরিলেট করতে পারি, এই জন্য বায়োলজি সহজ, তাই না? আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।